সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। মবিনুর রহমান ২৪-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক লড়াকু সৈনিক। রাজপথে লড়েছেন পুলিশ ছাত্রলীগের বিরুদ্ধে। ১৯ জুলাই তিনি গুলিবিদ্ধ হন। এখনও তার গলার ভেতরের অংশে আটকে আছে রাবার বুলেট। শরীরে রয়েছে অসংখ্য স্প্লিন্টার। তিনি আজ আমাদের অতিথি। তার মুখ থেকেই শুনবো কেমন কাটছে দিন। মবিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন পেশাদার ফুটবলার ও যুবদল নেতা মোহাম্মদ সোহেল খান। কেবল ভিন্ন মতের হওয়ার কারণে যাকে নির্মম নির্যাতন করা হয়, আয়নাঘরে আটকে রেখে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে চিরতরে পঙ্গু করে দিতে চেয়েছিল হাসিনার পুলিশ। তার মুখ থেকেও শুনব বিস্তারিত। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা সোহেল খান ও মবিনুর রহমানের উপর নির্মিত দুটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। সোহেল খান। সোহেল খানের বাবার নাম বীর মুক্তিযোদ্ধা আলিমুজ্জামান খান। তার গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়বাড়ি বগুড়া গ্রামে। তবে দীর্ঘদিন ধরে রাজধানী ধানমন্ডি এলাকায় বসবাস করেন তিনি। ২০০১ সালে সোহেল খান এসএসসি পাশ করেন স্থানীয় আবাইপুর রামসুন্দর মাধ্যমিক বিদ্যালয় থেকে। তারপর মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে এইচএসসি পাশ করে উচ্চশিক্ষার জন্য চলে আসেন ঢাকায়। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি অসম্ভব ঝোঁক ছিল সোহেল খানের। ঢাকায় পেশাদার ফুটবল লিগে খেলেছেন তিনি। খেলাধুলার পাশাপাশি ছাত্রদলের রাজনীতিতেও সক্রিয় ছিলেন সোহেল। তিনি ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন যুগ্ম সাধারণ সম্পাদক। এরপর দায়িত্ব পালন করেন যুবদলেও। এ কারণে তাকে নির্যাতনের শিকার হতে হয়। ২০১০ সালে তাকে গুম করে হাসিনার পুলিশ বাহিনী। ক্রসফায়ারের মুখোমুখি করা হলেও সেখান থেকে প্রাণে বেঁচে ফেরেন সোহেল খান। মবিনুর রহমান। মোহাম্মদ মবিনুর রহমানের গ্রামের বাড়ি নওগাঁর ধামইরহাট উপজেলার লক্ষণপাড়া গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ খাদেমুল ইসলাম ও মায়ের নাম মোসাম্মদ রাহে জান্নাত। দুই ভাই এক বোনের মধ্যে মবিনুর রহমান সবার ছোট। কৃষক বাবার ঘরে জন্ম নেওয়া মবিনুর ২০১৮ সালে স্থানীয় লক্ষণপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০২০ সালে নজিপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান ঢাকায়। ছোটবেলা থেকেই ন্যায় নীতির পথে অবিচল মবিনুর রহমান স্বপ্ন দেখতেন লেখাপড়া শেষ করে একদিন নিজ পায়ে দাঁড়াবেন। তাই তো আর্থিক টানাপোড়েনের মধ্যেও সংগ্রাম করে চালিয়ে যান পড়ালেখা। ২৪-এর আন্দোলনের সময় তিনি সোনারগাঁও ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত ছিলেন। ১৮ জুলাই উত্তরা আজমপুর এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত হন মবিনুর রহমান। প্রতিবেদন দুটি দেখলাম। এবার শুনবো তাদের সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের ঘটনা। সোহেল খান, আপনি তো একজন পেশাদার ফুটবলার। জি। রাজনীতির সাথে জড়িত। যারা স্পোর্টসম্যান তারা তো আসলে সংঘর্ষের রাজনীতি করে না, বিশেষ করে যারা স্পোর্টস কালচার এসবের সাথে জড়িত। তারপরেও আপনি এত ভয়ঙ্কর রোষানলে পড়লেন কেন? কেন আপনাকে আয়নাঘরে তুলে নিয়ে যাওয়া হলো এবং কবে তুলে নিল, কোথা থেকে, কেমন ছিল সেই স্মৃতি? আমি ঢাকাতে মেনলি হচ্ছে ফুটবল খেলার জন্য 96-এ প্রথম পাইনিয়ার ফুটবল খেলার জন্য ঢাকা শহরে আসি। এক পর্যায়ে আমি বিকেএসপিতে ক্যাম্প করি এবং আমরা বিকেএসপিতে একটা ৬ মাসের কোর্স কমপ্লিট করি। এক পর্যায়ে যখন আমার পরিবারের সবাই বিএনপি, যেমন আমার দুইজন কাকা ছিলেন, আমার ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় বাসা, ওখানকার থানা উপজেলা বিএনপি উপজেলা ছাত্রদলের সভাপতি ছিলেন, একজন সাধারণ সম্পাদক ছিলেন, এবং আমার আরেক কাকা ছিলেন হচ্ছে যে আপনার জেলা বিএনপির উপদেষ্টা ছিলেন। ওনাদের দেখা দেখি আসলে রাজনীতির প্রতি আকৃষ্ট এবং জিয়া পরিবারের ভালোবাসা থেকেই রাজনীতির প্রতি
একটা টান কাজ করতো। ঢাকায় তখন আমি যখন ফুটবল খেলতাম 2001 সালের দিকে, তখন বিএনপি বিরোধী দলে ছিল। তখন আমার পরিচয় হয় আমাদের ছাত্রদলের তৎকালীন ষোলকোপার আবু সাইদ ভাই এবং ঝিনাইদহ সদরের আসাদুজ্জামান আসাদ, ওনাদের মাধ্যমে শফিউল বাড়ি বাবু ভাইয়ের সাথে পরিচয় হয়। তখন ওরা শাহবাগের সিলভানা হোটেল নামে একটা হোটেল ছিলেন, ওখানে আমরা দেখেছি তৎকালীন সময় বিরোধী দলে যারা ছাত্রদলের বিরোধী দলে রাজনীতি করতেন, তখন তারা ওইখানে বসে বসে আড্ডা দিতেন। এক পর্যায়ে ফুটবল ক্লাবের খেলার পাশাপাশি আমি সন্ধ্যার সময় ওদের সাথে দেখা করতে যেতাম। সেখান থেকে শফিউল বাড়ি বাবু ভাই এবং পরবর্তীতে ছাত্রদলের সভাপতি হয়েছিলেন আব্দুল কাদের জুয়েল ভাই, ওনাদের সাথে পরিচয়ের মাধ্যমে কুদ্দুস ভাই, মুকুল ভাই, যারা এখন বিএনপির নির্বাহী কমিটিতে আছেন, একজন স্বেচ্ছাসেবক দল করেন কুদ্দুস ভাই, ওনাদের সাথে একসাথে মিছিল মিটিংয়ে, যার এক পর্যায়ে আমি ছাত্রদলের রাজনীতির মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করি। মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করার পাশাপাশি তখন আমি ঢাকায় ফুটবল খেলি। এক পর্যায়ে যখন আমি পেশাদারি ফুটবলের পাশাপাশি বিএনপির রাজনীতিতে, বিএনপি যে মিছিলগুলো হতো মিছিলগুলোয় অংশগ্রহণ করতাম, ছাত্রদলের মিছিলে। তো পরবর্তীতে বিএনপি ক্ষমতায় আসলো, আসার পরে আমি অনার্স স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। তখন আমি ফার্স্ট ডিভিশন ফুটবল খেলি। ফার্স্ট ডিভিশন ফুটবল খেলার পরে যখন আমি আপনার পেশাদারি আরামবাগ ফুটবল খেলি, যে বর্তমান আপনার উত্তরের আমাদের যিনি নির্বাচনের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা অবৈধভাবে ভোট চোরের মাধ্যমে পরাজিত করেছিল আমাদের ন্যায্য মেয়র তাবিদ ভাইকে। তাবিদ ভাইয়ের সাথে আমরা তখন 2006 সালে একসাথে আরামবাগ ফুটবলে, তখন তাবিদ ভাই আরামবাগ ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করতেন। তাবিদ ভাই আমরা একসাথে ফুটবল খেলছি। আমিনুল ভাইয়ের সাথে আমি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে, আমিনুল ভাই আমাদের ক্যাপ্টেন ছিলেন, আমিনুল ভাই আমরা একসাথে ফুটবল খেলছি। এরপরে যখন 111 আসলো, 111 আসলে আপনাদের মনে আছে কিনা জানি না, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল বা ফ্যাসিস্ট ছাত্রলীগ কোনো মিছিল করতে পারতো না। তখন নির্যাতন প্রতিরোধ ছাত্র আন্দোলনের ব্যানারে একটা মিছিল হতো। সেই মিছিলে আমি তখন নিউ মার্কেট থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হলাম 2006 সালে, যখন আপনার নিউ মার্কেট থানা প্রতিষ্ঠিত হলো। তখন আজিজুল বাড়ি হেলাল ভাই এবং শফিউল বাড়ি বাবু ভাই বললো, তোকে নিউ মার্কেট থানা সভাপতি প্রার্থী করবো আমরা, তুই এত কষ্ট করিস ফুটবল খেলার পাশাপাশি, তুই রাজনীতিতে জড়াই। আমাকে 2010 সালের 29শে ডিসেম্বর আমাকে ধানমন্ডির মেরিনোবার সামনে থেকে ভোর যখন 6:30 থেকে 7টা বাজে, একটা মেডিকেলের বিষয়ে আমি যখন মেরিনোবাই হসপিটালে গিয়েছিলাম, হঠাৎ আমার আব্বা আমার ফোন করলেন। ফোনে রিং বাজলো, রিং বাজার এক পর্যায়ে আমার আব্বাকে সাথে আমি কথা বলছি, পিছন থেকে আমার হঠাৎ প্যান্টের বেল্টটা ধরে চেপে ধরে লোহা জাতীয় অস্ত্র আমার পিছনে ঠেকিয়ে বললো যে, মিস্টার সোহেল খান বলছেন? জি। বলছে, কোনো রকম কোনো নড়াচড়া করবেন না, কথা বললে আপনাকে গুলি করে দেওয়া হবে। আমি বললাম, আমার অপরাধ? কোনো কথা বলবেন না। সঙ্গে সঙ্গে আমার হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দেওয়া হলো। লাগিয়ে দেওয়ার পরে একটা গামছা দিয়ে আমার চোখ বেঁধে দিলেন। যেটা জাহাজবাড়ি যে রাস্তা, এখন জাহাজবাড়ি বাড়িটা নাই, মেরিনোবার গেট দিয়ে ধানমন্ডিতে, ওই রাস্তার একেবারে মেরিনোবার মেন গেটের উল্টা পাশে লেকের সাথে একটা গাছতলায় আমি দাঁড়িয়ে কথা বলছিলাম। এক পর্যায়ে আমার হাত মেশিন ঠেকিয়ে আমাকে তারা নিয়ে, আমার মনে হলো যে আমি মেন রাস্তার দিকে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। যখন নিয়ে যাচ্ছে মেন রাস্তার দিকে নিয়ে যাওয়ার পর এক প্রকার আমাকে একটা গাড়িতে উঠালো তারা। আমি এক পর্যায়ে বুঝলাম কি যে আমার একটা সিট ভেঙে ফেলছে ওরা, পাশে বসে একটা সিট ভাঙছে। পিছনে কয়েকজন লোক উঠলেন, আমাকে বললেন যে কোনো কথা বলবেন না আপনি। যখন আমি কোনো কথা বলিনি, গাড়ির ভিতরে কোনো কথা তারাও কোনো কথা বলে নাই, শুধু একটা শব্দ আসছিল যে ল্যাপটপটা বন্ধ করে দেবো কিনা। তখন একজন বলছে, হ্যাঁ ল্যাপটপটা বন্ধ করে দেন। জাস্ট এই শব্দটা শুনেছি আমি গাড়ির ভিতর। তখন ওনাদেরকে বোঝাচ্ছি আমি কিন্তু মুক্তিযোদ্ধার সন্তান, আমাকে যে আপনারা নিয়ে যাচ্ছেন, আমি কিন্তু মুক্তিযোদ্ধার সন্তান। বারবার ওনাদেরকে এটা বলে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছি, আপনারা ভুল করতেছেন, আর আমি কিন্তু একজন পেশাদার ফুটবলার, হ্যাঁ, এবং আমি ছাত্রদলের কর্মী। 1 ঘন্টা বা 1.5 ঘন্টার পথ আমি চলছি। চলার পরে এক পর্যায়ে আমাকে তারা কী করলো, একটা গাড়ি থেকে নামানোর পরে আমার মনে আছে 2টা বা 3টা সিঁড়ি উপরের দিকে উঠছি। উঠার পরে একটা জায়গায় নিয়ে গেলো, নিয়ে যাওয়ার পরে একজন, ওখানে কয়জন ছিল আমি তো জানি না, কিন্তু একজনই প্রশ্ন করতেছে, তখন আমি ধরে নেবো যে একজনই ছিল। বললো, এনাকে কী নামে এন্ট্রি করবো? তা বললেন, না মিস্টার সোহেল খান, বাড়ি ষোলকোপা ঝিনাইদহ, ধানমন্ডিতে থাকে। তো তার মানে বুঝলাম যে ওদের কাছে খাতা ছিল 2টা, একটা খাতায় এন্ট্রি আর একটা খাতায় নন এন্ট্রি। তা তখন আমাকে যারা নিয়ে গেছে, যা বুঝলাম, তখন বললো যে না, নন এন্ট্রি নামে আপনি এন্ট্রি করেন।
তো নন এন্ট্রি করার পরে পরবর্তীতে কি করলো, আরেকজন লোক এসে আমাকে বললো যে বললো যে এই নেন সোহেল খানকে দিলাম। তখন ওই গ্রুপটা চেঞ্জ হলো, যেটা বোঝা গেল, মানে কি আরেকজনের কাছে আমাকে তুলে দেওয়ার এক পর্যায়ে তারা আমাকে চোখ বাঁধা অবস্থায় ওখানে প্রায় 10-15 মিনিট বা আধা ঘন্টা আমাকে দাঁড় করে রাখছে আনুমানিক। পরে এক পর্যায়ে কী করলো, আমাকে একটা রুমে নিয়ে গেল তারা। একটা রুমে নিয়ে যাওয়ার পরে আমার চোখের বাঁধন খুলে দেওয়া হলো, একটা চেয়ারে আমাকে বসালো, কিন্তু আমি দেখলাম 3জন লোক দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের মুখে কালো পর্দা লাগানো। সেই রুমের ভিতরে একটা দেখি সাদা চেয়ার এরকম, যেটা পরবর্তীতে আপনারা পত্রিকায় দেখেছেন মিডিয়ার মাধ্যমে, সিলভার কালারের চেয়ার যেটাকে বলে। তাই এইভাবে আমাকে বসালো চেয়ারটাই এইখানে আর এইখানে বেঁধে দিল। বেঁধে দেওয়ার পরে বললো ওয়ালটার একটা ওয়াল, মানে চারপাশে ঘরের কি ছবি আছে, কারো দেখা গেলো মাথায় মগজ নাই, কারো ভুঁড়ি বের করা, কারো 4 হাত পা কাটা, ওটা 4 ওয়ালে লাগানো। তো যখন ওই চেয়ারে বসালো তারা বললো যে সোহেল সাহেব, আপনাকে যা যা প্রশ্ন করবো সত্য উত্তর দেবেন, আপনি যদি মিথ্যে উত্তর দেন দেখতেছেন তো কী অবস্থা। আমাকে ভয় দেখাচ্ছিল আর আগে বলো বলছে এই চেয়ারে কিন্তু বাংলাদেশের জাতীয় নেতারা বসেছে, এবং তাদেরকে যখন আমরা কারেন্টে শর্ট দিয়েছি তখন তারা স্টক করছে, সেটা কিন্তু আপনি কল্পনা করতে পারবেন না। তো পরবর্তী আমাকে একটা রুমে নিয়ে যাওয়া হয়। ওখান থেকে বের হয়ে যে আবার আমাকে যখন আমি সিঁড়ি গুনলাম, যে কনফার্ম ছিলাম ওটা আন্ডারগ্রাউন্ডের রুম ছিল, কারণ আমি তো উঠবো উপরে দোতলায় উঠলে বা নিচতলায় উঠলে সোজা সিঁড়িতে যাব, সেই ধারণাটা তো ছিল। তখন আমাকে কী করলো, নিচের দিকে নিয়ে যাওয়া হলো। নিচের দিকে 3টা বা 2টা ধাপ, একটা সিঁড়ির যে প্লেসমেন্ট থাকে ধাপে, ওটা তো বুঝতে পারছি। ওই ধাপটাকে নিচে নিয়ে যাওয়া হলো। নিচে নিয়ে যাওয়ার পরে এক পর্যায়ে একটা রুম নিয়ে যেয়ে আমার চোখটা খুলে দেওয়া হলো, কিন্তু রুমটা টোটাল অন্ধকার, কেউ কাউকে দেখা যায় না। ওই রুমে আমি কতদিন ছিলাম আমি জানি না, কিন্তু আমাদেরকে 3টা ধাপে 3টা রুমে রাখা হয়। শারীরিক নির্যাতনের মুখে পড়তে হয়েছে? হ্যাঁ, যেটা কিভাবে? অকল্পনীয় শারীরিক। কিভাবে প্রথম পিটিয়েছে? একটা শারীরিক নির্যাতন আপনাকে আমি বলি। প্রথম আমাদেরকে যখন নিয়ে যাওয়া হলো বোরকা পরা অবস্থায়, আমাকে বোরকা পরালো তারা। বোরকা পরায় আপনার একটা টেবিল পার ফেলালো। এটা কয়েকদিন পর করছে, এটা আমি নিজেও জানি না, কয়েকদিন পরে আমাকে এটা করছে। টেবিল পর আমাকে জাস্ট হ্যান্ডকাপ লাগে, আমি এভাবে শোয়াই দিল। তো আমারকে মনে হলো 2জন লোক আমাকে পিটাচ্ছে। 2জন লোক পিটানোর পরে নিচে যে আরেকজন আমার সহযোদ্ধা, যাকে 2015 সালে হত্যা করা হয়েছে স্বৈরাচার পুলিশ দ্বারা, বাপ্পি, মাহবুবুর বাপ্পি, আপনারা সবাই জানেন, তাকে সে তল থেকে বলছে সোহেল ভাই কিছু জানে না, সোহেল ভাই ফুটবল প্লেয়ার ছিলেন, উনি কিছু জানেন, ভদ্রলোক। এটা একটা শারীরিক নির্যাতন। প্রত্যেক দিন এভাবে মারা হতো আমাদেরকে হ্যান্ডকাফে। আপনি জাস্ট একটা বাসে উদাহরণ দেবেন যে 1 মিনিট এইভাবে কেউ রাখতে পারে না হাতটা। আমাদের এইখানে একটা হ্যান্ডকাফ, এইখানে একটা হ্যান্ডকাফ দিয়ে আমাদেরকে ঝুলিয়ে রাখা হতো। যে ঝুলিয়ে রাখার এক পর্যায়ে আমি পানি চাইছিলাম যে স্যার আমাকে একটু পানি খাইতে দেন। তো এক পর্যায়ে ওরা কি করছে, একটা মুটকিতে, মানে মুটকি জাতীয় বোতলের পানি খাওয়াচ্ছে, আর বলছে কি যে আরেকজন বলছে ওকে পানি দিয়েন না, ও কিন্তু মারা যাবে। মানে আমার এইটুক টোটাল অবাস হয়ে যাচ্ছে। এভাবে কতদিন রাখলো? আমাদেরকে 60 দিন রাখছে, এবার নির্যাতন করা 60 দিন। 60। তারপরে কি কোর্টে দিয়ে দিল? তারপরে আমাদেরকে কোর্টে দিয়েছে ডিবির মাধ্যমে। তারপরে কি রিমান্ডে নিল? রিমান্ডেটা ওইটা আলাদা। রিমান্ড আমাদের তার আগে তো আমাদেরকে ধরেন কারেন্টে শর্ট দিয়েছে। এটা এটা মানে কোথায় রেখেছিল আপনারা এটা কি আমরা বুঝতে এখনো জানি পেরেছেন? না, কিন্তু লাস্ট 10 ডেজ আমরা ডিবিতে ছিলাম, মানে এটা আমরা শেষ জানি। 10 দিন। শেষ 10 দিন ডিবির তৎকালীন সময় যারা ডিবির দায়িত্বে ছিলেন তারাই জানবে যে আসলে আমরা ওই কয়দিন আমাদেরকে কারা রেখেছিল। কারা সেটা এটা ডিবির হাতে দিল? হ্যাঁ, ডিবির হাতে কারা দিল সেটা কারা আমরা আজ পর্যন্ত জানি না। সোহেল খান, আপনার কাছে আবারও শুনবো। আমাদের সাথে একজন জুলাই যোদ্ধা আছেন, মবিনুর রহমান। মবিন, গলায় এখনো গুলি আটকে আছে। জি। কোন জায়গা থেকে শুরু করবেন বলেন? গুলিটা এমন জায়গায় লাগলো যে মরেও তো যেতে পারতেন। জি অবশ্যই। 17 তারিখ যখন আন্দোলন একটু মুভমেন্ট বেশি দিকে উন্নতি হয়, তখন আমি ঢাকা ভার্সিটিতে ঢোকার চেষ্টা করি শাহবাগ থেকে। ঢোকার দিকে ওই জায়গায় বিজিবি, র্যাব, পুলিশ ওদের বাধার মুখে ওখান থেকে, মানে যে ঢাকা ভার্সিটি পুরা অল সাইডে ব্লক করে রাখছে, বাইরে কেউ ঢুকতে পারে না, শুধু ভার্সিটি থেকে বের হতে পারে। ওই জায়গার থেকে আমি ঢুকতে পারলাম না। তখন ওখান থেকে আমি মুভ করলাম গাজীপুর চৌরাস্তায়, আমার বোনের বাসায়। গাজীপুর চৌরাস্তা বোনের বাসায় 18 তারিখ সকালের দিকে আবার ঢাকার দিকে আসার চেষ্টা করলাম। ঢাকা আসার পথে উত্তরা বিএনএস সেন্টার,
বিজনেস সেন্টারে আসলাম, আসার পরে ওখান থেকে গাড়ি বন্ধ সব। নামার পরে ওখানে আন্দোলন যোগ দেওয়ার পরে যখন পুলিশ লাগাতার টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, বুলেট, রাবার বুলেটও চালায়। পুলিশ চালার অনেক কিছু দুপুরের আগ মুহূর্তে তখন পুলিশের যখন ওদের যাবতীয় টিয়ার শেল এগুলা সব শেষ হয়ে যায়, ওরা তখন রেস্টে যায়। তখন র্যাবে আসে। র্যাবে আসার পরে তখন র্যাবে প্রথমেই একটা কাজ করছিল যে আমাদের এক সহযোদ্ধা ছিল, ওর উপর পিছন দিকে গাড়ি উঠাই দিয়েছিল। গাড়ি উঠাই দেওয়ার পরে র্যাবেক তখন মানে আমরা সবাই সকলে মিলে র্যাবেক ধরে ওখানে র্যাবের গাড়িটা পুড়ে দেওয়া হয়। দেওয়ার পরে তখন আবার র্যাব মুভমেন্ট বেশি শুরু করে দেয়, মারামারির দিকে আরও গুলি ছোড়াছুরি করে। তখন আমরা এটা একটা গলির ভিতর ঢুকে যাই। গলির ভিতর ঢুকে যাওয়ার পরে র্যাব কনভেন্স করার পরে র্যাব যখন বুঝতে পারছে যে সবাই কেউ যাবে না, র্যাব আস্তে আস্তে পিছু হটতে থাকে। পিছু হটার পরে তখন কিছু দুপুরের 1টা-2টার দিকে মূলত তখন আবার পুলিশে আসে অ্যাকশানে। র্যাব তখন চলে যায়। র্যাব চলে যাওয়ার পরে পুলিশ যখনই আসে, পুলিশে কিছু দেখা নাই, শুধু ওরা অ্যাকশানে, কোনো কিছু দেখা নাই, শুধু অ্যাকশানে। সেই মুহূর্তে আমার সাইডে এক ভাই ছিল, ওই ভাইয়ের স্পটে ওই মারা গেছে। স্পটে মারা গেছে। আমি যখন পিছনে ঘুরছি, ওরা মাত্র আমার ছড়াগুলি পুরা শরীর ছড়াগুলি যায়, টিয়ার শেল এগুলো আমি পিছনে দৌড়ে আমি পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে আমার সহযোদ্ধারা সবাই ওখান থেকে আমার মেডিকেল এই পর্যন্ত আমার আছে স্মরণে। এর 2-2.5 ঘন্টা পরে আমি যখন বুঝতে পারি যে মেডিকেলে, তখন নার্স ওখানে আমার নাম্বার ছিল, মোবাইল টোবাইল সব এগুলো হারাই গেছিলো। ব্যাগ ছিল, ব্যাগের নাম্বার ছিল আমার বন্ধুর একটা বন্ধু, গ্রামের বাসায় বন্ধু থাকে, গ্রামে থাকে। ওর নাম্বার আব্দুর রহমান সজীব। ওরে ফোন দেই, নার্সে ফোন দেয়। ফোন দেওয়ার মাধ্যমে জোরে কথা বলুন। আমি ওরে জানাই যে আমার ফ্যামিলি যেন জানতে না পারে যে আমার এই অবস্থা। ওই তো থাকে গ্রামে। তখন আমার তো রিকভারি করার জন্য ওই খোঁজাখুঁজি করে আমার এক বন্ধু পাঠাইছে, মিরপুর 1 নম্বরে থাকে। ওই আসছে আমাকে উত্তরা রেড ক্রিসেন্ট হাসপাতাল 18 তারিখ, ওখান থেকে ওই বন্ধু নিয়ে মিরপুরে যায়। মিরপুরে আবার চিকিৎসা নেওয়ার পরে আমার চাচা ছিল, বর্তমান তিনি যুবদলের সাবেক সহবিজ্ঞান প্রযুক্তি সম্পাদক এবং নওগাঁ 47-2 মনোনয়ন প্রত্যাশী আমার চাচা। জোরে কথা ওই বলুন। চাচার মাধ্যমে আমি তখন মিরপুরে চিকিৎসা নেই। চিকিৎসা নেওয়ার পরে রাতের দিকে তখন মেডিকেল থেকে চাপ দিয়ে মেডিকেলে থাকা যাবে না। তখন ওখানে এক বন্ধু থাকে, এক বড় ভাই আবু রাশেদ ইমাম। ওই ভাইয়ের বাসায় আমি রাত্রি থাকার পরে চাচার মাধ্যমে আমি তখন পরের দিন সকালে চাচার মাধ্যমে আমার ভাইয়ের সঙ্গে এনাম মেডিকেলে যাই সাভারে। এনাম মেডিকেলে চিকিৎসা নেওয়ার পরে লাগাতার চিকিৎসা। এনাম মেডিকেলে যখন আমি এনাম মেডিকেলের পাশে ছিল আওয়ামী লীগের একটা অফিস। 2-1 দিন যাওয়ার পরে আমার তখন সন্দেহ হচ্ছিল যে কিছু যদি হয়ে যায়, যেহেতু আওয়ামী লীগের অফিস আছে পাশেই। ওই কারণে ওখানে আমি আর যাওয়া বন্ধ করে দিই। চাচার সাথে শেয়ার করি যে চাচা এখানে তো আওয়ামী লীগের অফিস আছে, যদি সমস্যা বেশি হয়। তখন চাচা বলে যে তাহলে ওখানে যাওয়া লাগবে না। তখন উনি বলে যে কল্যাণপুর আসো, ইবনে সিনাই। কল্যাণপুর তখন লাগাতার চিকিৎসা, পর্যায়ক্রমে চিকিৎসা এখন চলতেই কি থাকে। অবস্থা? এখন শরীরে ব্যথা আছে, আর এগুলাতে মনে হয় যে কাটা ফুটে আছে এরকম। গলার মধ্যে জি, কথা বলতে সমস্যা হয়? সমস্যা হয় না, কিন্তু এগুলাতে মনে হয় যে কিছু ফুটে আছে কাটার মতো। কষ্ট হয়? জি, আর হাত তো মাঝে মাঝে ঝি ধরে থাকে। স্বাভাবিক হতে পারছেন না? জি। চিকিৎসা চলছে এখনো? চিকিৎসা এখনো চলমান। সহযোগিতা পেয়েছেন? জি, কারা কারা সহযোগিতা করেছে? সহযোগিতা করেছে চিকিৎসার জন্য সহযোগিতা করছে আমার চাচা, বললাম মোসাব্বির শাফি, উনি সহযোগিতা করেছেন। আর এর পরিবর্তে ইবনে সিনাতে ওখানে ফ্রি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। ওখানে সব কিছু আমি ফ্রিতেই চিকিৎসা নিয়েছি। মানে পড়াশোনায় কোনো ঝামেলা হচ্ছে না? জি না, পড়াশোনায়। সোহেল খান, এরপর কতদিন পরে জেল থেকে বেরিয়েছিলেন? জেল থেকে বেরিয়েছি প্রায় 3 মাস পরে। তারপরে কিন্তু এর বলছে আপনি
আমাদের শরীরের সাথে অনেক ধরনের টর্চার করা হয়েছে, যেটা আপনাকে বলতে পারি না। সেই পর্যায়ে আমাকে হচ্ছে আপনার ওরা ল্যাপটপে ছবিগুলো দেখাতো, যে জনাব আব্দুল মান্নান সাহেবের বাসা থেকে মিছিল করে যে নিয়ে আসতেন, ম্যাডামের বাসা থেকে যে আপনাদের বের করে দিয়েছি ম্যাডামকে আমরা, তা জনাব তারেক রহমান সাহেব ব্যারিস্টার অসীমকে কী মেসেজ দেয়, আর অসীম সাহেবের মেসেজগুলো আপনারা বাস্তবায়ন করেন আপনি আর বাপ্পি। আমি বললাম না স্যার, এটা মিথ্যা কথা বলতেছেন। তো এক পর্যায়ে বললো তাহলে ওদেরকে ওই চেয়ারে নিয়ে যাওয়া হোক, সেই ইলেকট্রিক্যাল চেয়ারে। তো ইলেকট্রিক্যাল চেয়ারে আমাদেরকে যখন নিয়ে যাওয়া হলো, আবার এইভাবে বেঁধে ফেললো। আমার মনে আছে কারেন্টে শর্ট দিছে যখন, চেয়ারটা আপনার জাস্ট 3 সেকেন্ড বা 4 সেকেন্ড কারেন্টে শর্ট দিল। তো আমি কী করলাম, এরকম একটা ঝাঁকি দিলাম। ঝাঁকি দিলে চেয়ারটা ঘোরা শুরু করলো। আরেকদিন করলো কি, আমার আর বাপ্পিকে বললো যে আপনারা বেশি করে পানি খান। ওরা কীভাবে ব্ল্যাকমেল করতো আমাকে আর বাপ্পিকে। পানি খেলাম ঠিক আছে, তখন আমাদের প্রসাবের বেগ আসছে, চোখ বেঁধে আমাদেরকে বললো যে প্রসাব চাপছে না? বললাম জি স্যার প্রসাব চাপছে। আমি জানি না ওখানে বালতি ছিল না হাউস ছিল। তা আমরা কী করলাম, আমি প্রসাব করছি। প্রসাব করার সাথে সাথে আমি কী করলাম, ছুটে পড়ে গেছি, আমার হ্যান্ডক্যাপ লাগানো এভাবে। এক পর্যায়ে বাপ্পি একটা চিৎকার দিল। বাপ্পি এসে বলতেছে যে ভাইয়া, আমার চিৎকার শুনে বাপ্পি বলছে ভাইয়া আমি এখানে আছি। তার মানে আমার আগে বাপ্পিকে কারেন্টে শর্ট দিচ্ছে, দিয়ে মুখটা বেঁধে রাখছে। আমাদেরকে এভাবে নির্যাতন করা হয়েছে। আমার সোহেল খান, তখন এই যে নির্যাতন করা হলো, এই নির্যাতনের গল্প তো আসলে শেষ হবে না। এক জীবন বললেও এই কষ্ট দূর হবে না। মামলা করেছেন? না, আমরা মামলা করি নাই। আমরা তো মুখ খুলতে পারছি রিসেন্টলি। আচ্ছা, এই মানে 5 আগস্ট পরবর্তী মামলা করি নাই, কারণ আমরা দেখলাম যে কিন্তু তাদের তো বিচার হওয়া উচিত। 100% কেমন বিচার প্রত্যাশা করেন? বিচার প্রত্যাশা করে একটা জিনিস তাদেরকে আমাদের মাধ্যমে মেসেজ দিতে চাই, যে গুম শব্দটা 2 অক্ষরের হতে পারে, কিন্তু এর ভয়ানক যে আমাদের শরীরে আমরা বয়ে বেড়াচ্ছি, আর গুম করে কোনো সরকারকে কখনো পতন ঠেকানো যায় না। ধন্যবাদ আপনাকে সোহেল খান। মবিনুর রহমান, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। সাবেক ছাত্রনেতা ও ক্রীড়াবিদ সোহেল খান ও জুলাই যোদ্ধা মবিনুর রহমানের উপর অত্যাচার নিপীড়ন যারা চালিয়েছে, তারা চিহ্নিত গণহত্যাকারী। দেশের প্রচলিত আইনে তাদের বিচার চলছে। আমাদের প্রত্যাশা 24-এর নতুন বাংলাদেশ এই সব গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করবে, যাতে সোহেল খান ও মবিনদের মতো নির্যাতিত নিপীড়িতরা সান্ত্বনা খুঁজে পান। একই সঙ্গে সুশাসন নিশ্চিত করে স্বস্তি আর দায়মুক্তি পায় রাষ্ট্র ও সরকার। দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেল nipironersriti.btv@gmail.com-এ পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।